হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের লাউ এবং কালীবাউশ মাছের মজার একটা রেসিপি। আর এই লাউটা একদমই টাটকা ছিল, আমাদের গাছের লাউ। তো আমি চেষ্টা করেছি কিভাবে বেশি মজা করে রেসিপিটা তৈরি হয় সেই রেসিপিটা শেয়ার করব। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি লাউটা কেটে নিয়েছি, আর এইভাবে কেটেছি। আর লাউটা কিন্তু দেখে বুঝতে পেরেছেন যে একদম টাটকা, মানে গাছের থেকে ছিঁড়ে এনে রান্না করছি আর কি। আর এখন আমি মাছ নিয়ে নিয়েছি, আর এটা কালীবাউশ মাছ। আর এই মাছের মধ্যে এখন আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তারপর আমি রান্না করব। তো নতুন রাঁধুনিদের জন্য একটু টিপস দিয়ে দেই। এই মাছ ধোয়ার সময় কিন্তু মোটা যে লবণটা আছে সেই লবণ এবং লেবু দিয়ে যদি মাছটা ধোয়া হয়, তাহলে কিন্তু মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে এটা থাকে না। এখন আমার মাছটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি রান্নায় ফিরে আসছি। 10 মিনিট পর আমি রান্নায় ফিরে এসেছি। আর আমি এই কড়াইতে ফোড়নটা ভেজে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়েছি। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি মাছগুলোকে ভাজি করে নিচ্ছি। তো এর আগে একটা টিপস দিয়ে দেই। তো আপনারা কিন্তু খেয়াল করেছেন যে আমি কিন্তু তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। অনেক সময় যেটা হয়, আমরা যে কড়াইতে রান্না করি কড়াইটা কিন্তু অনেক বয়স হয়ে যায়। অনেক দিন ধরে যদি রান্না করা হয় সেই কড়াইতে কিন্তু মানে মাছ লেগে যায়। যদি একটু লবণ দিয়ে মাছটা ভাজি করেন তাহলে কিন্তু আর লাগে না। তো এই পর্যায়ে আমার মাছটা ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি রান্নাটা শুরু করব। এই পর্যায়ে এখন মশলা দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম প্রথমেই 1 চা চামচ রসুন বাটা, এই হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। এখন মশলাগুলো একটু ভালো করে কিছু সময় কষিয়ে নিব। একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি, কারণ খুব ছিটতেছিল ওই জন্য। এখন দিয়ে দিচ্ছি এই 1 চা চামচ হলুদের গুঁড়া। আর আজকে যেহেতু আমি একটু বেশি লাউ রান্না করছি ওই জন্য হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো হলুদটা দিয়ে আমি একটু কিছু সময় নাড়াচাড়া করলাম। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর লাউ রান্না করলে কাঁচামরিচ দিবেন, আর আমি শুকনা মরিচটা দিয়েছি একটু কালারের জন্য। একটু কিছু সময় কষিয়ে নিয়ে তারপর আমি সেই লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে এখন শুধু নাড়াচাড়া করব, আর তারপর আমি ঢেকে রেখে দেব। আর লাউকে কষানোর জন্য এখানে আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করব না। আমি ঢেকে দিয়েছিলাম, এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে, মানে পানি বের হয়েছিল যেটা, সেটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য এখানে পানি ব্যবহার করব। লাউটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর লাউয়ের তরকারিতে একটু ঝোল থাকলে আবার অনেকে পছন্দ করেন, আবার ঝোল অনেকে কম পছন্দ করেন। তো দেখা যাচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঝোলটা ব্যবহার করবেন। তো আমি আমার পছন্দ মতো এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে যখন, তখন আমি একটা মানে যে মাছের মাথাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তো মাথাটা দেওয়ার পরে আমার মনে পড়েছে যে ক্যামেরা অন করতে হবে। যাই হোক, ঝোলটা যখন আবার কমে গিয়েছে তখন আমি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো যেহেতু টাটকা ছিল এবং মানে আমি একটু ভেজেও নিয়েছি, তাই আসলে এটা সিদ্ধ হওয়ার কিছু নেই। অলরেডি কিন্তু মাছটা সিদ্ধ হয়েই গিয়েছে। এখন মাছটা দিয়েছি, দিয়ে আমি আমি কিন্তু তরকারিটা ঢেকে দিব না।
এই পর্যায়ে হচ্ছে আমি আবার একটু উল্টে দিব মাছগুলোকে। তো সেটা আসলে আমি এত দেখাবো না, যাই হোক আমি একটু নাড়াচাড়া করছি আর মাছগুলোকে একটু উল্টে দিব আমি কিছুক্ষণ পরেই। এরই মধ্যে কিন্তু ঝোলটা কমে গিয়েছে, আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি হচ্ছে যে ফোড়নটা বেটে রেখেছি সেটা দিয়ে দিব। তো ফোড়ন কিভাবে বাটতে হয় এটা কিন্তু আমার আগের অনেক রেসিপিতে দেওয়া আছে, এজন্য আমি আর আজকে দেখাইনি। তো ফোড়নের মধ্যে আমি একটু ঝোল তুলে নিয়ে ফোড়নটাকে লিকুইড করে নিলাম। এখন হচ্ছে এই লিকুইডটা আমি তরকারির উপর দিয়ে ঢেলে দিব। আর এইভাবে যদি লিকুইডটা তরকারির উপরে দেওয়া হয় তাহলে কিন্তু মাছ ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। এখন হচ্ছে আমি মানে সবটুকু দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যেহেতু লাউ রান্না করছি আর ধনিয়া পাতা দিব না এটা তো হয় না, তো এখন হচ্ছে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিব। তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করব, মিশিয়ে দিব। তারপর চুলা বন্ধ করে আমি ঢেকে রেখে দিব লাস্ট পর্যায়ে এসে। তাহলে যেটা হবে ধনিয়া পাতা প্লাস যে ফোড়নের একটা ফ্লেভার তরকারির মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।